প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আবার সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ফিজিক্সের খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। তো পদার্থবিজ্ঞানে তোমরা প্রথম যে ভিডিও ছিল ক্লাস 11-এর সিলেবাস সম্পর্কে প্রাথমিক ধারণা, সেখানে তোমরা দেখেছো পদার্থবিজ্ঞানের একটা শাখা ছিল, সেই শাখাটার নাম হচ্ছে বলবিদ্যা, মেকানিক্স। এই মেকানিক্সটা কাকে বলে? মেকানিক্সটা হচ্ছে পদার্থবিজ্ঞানের যে শাখায় স্থির বা গতিশীল বস্তুর উপর বলের প্রভাব নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হচ্ছে বলবিদ্যা, মেকানিক্স। এই মেকানিক্সের কতগুলো ভাগ আছে, সেই ভাগগুলো চলো আজকে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা বলবিদ্যাটাকে দুভাগে ভাগ করছি, একটা গতিবিদ্যা ডাইনামিক্স, একটা হচ্ছে স্থিতিবিদ্যা স্ট্যাটিক্স। তো গতিবিদ্যাটা বলা হচ্ছে পদার্থবিজ্ঞানে গতিশীল বস্তুর উপর বলের প্রভাব নিয়ে পর্যালোচনা করা হয়, তাকে বলা হচ্ছে গতিবিদ্যা। পদার্থবিজ্ঞানের যে শাখায় কোনো গতিশীল বস্তুর উপর বলের প্রভাব নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হচ্ছে গতিবিদ্যা। ডাইনামিক্স, এই গতিবিজ্ঞানটা আবার দুই ধরনের, একটা হচ্ছে স্থিতিবিজ্ঞান কাইনেমেটিক্স, আর একটা হচ্ছে চলবিজ্ঞান কাইনেটিক্স। তো স্থিতিবিজ্ঞান কাকে বলে? স্থিতিবিজ্ঞান বলা হচ্ছে পদার্থবিজ্ঞানের যে শাখায় কোন বস্তুর গতির কারণ পর্যালোচনা না করে শুধু গতির বর্ণনা করা হয়, তাকে বলা হচ্ছে স্থিতিবিজ্ঞান কাইনেমেটিক্স। অর্থাৎ এখানে শুধু গতিটাকে নিয়ে আলোচনা করা হবে, গতির কারণটা কি কারণে সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে, এই প্রশ্নগুলো করা হবে না। নেক্সট হচ্ছে চলবিজ্ঞান কাইনেটিক্স। কাইনেটিক্স কাকে বলছে? যে পদার্থবিজ্ঞানের যে শাখাতে, মানে গতিবিদ্যার যে শাখাতে, অ্যাকচুয়ালি গতিবিদ্যার যে শাখাতে কোন বস্তুর গতির কারণ সহ গতিটাকে পর্যালোচনা করা হয়, গতির কারণটা কেন হয়েছে, কি কারণে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা সহ গতিটাকে পর্যালোচনা করা হয়, তাকে বলা হচ্ছে চলবিজ্ঞান কাইনেটিক্স। নেক্সট হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা স্ট্যাটিস্টিক্স। এখান থেকে আমরা বুঝতে পারছি স্থিতিবিদ্যা মানে স্থির বস্তু থাকার কারণ, স্থির থাকার কারণ, বা কোন বস্তু স্থির থাকলে তাকে বলা হয় সাম্যে থাকা। তাহলে সাম্যের কারণগুলো কি, সেই সম্পর্কিত যে আলোচনা, সেটা হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা স্ট্যাটিক্স। তাহলে এই হচ্ছে আমাদের বলবিদ্যা, প্রত্যেকটা জিনিসই আছে। আমরা পরে চলবিজ্ঞান আর স্থিতিবিদ্যা স্ট্যাটিক্সটা আছে আমাদের, আমরা পড়বো। আজকে যে জিনিসটা আমরা পড়বো বলবিদ্যা, সেটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান। স্মৃতিবিজ্ঞান পড়তে গিয়ে আমরা যে দুটো টার্ম খুব বেশি বেশি ইউজ করব, সেটা হচ্ছে বস্তু, বডি, আর একটা হচ্ছে কণা, পার্টিকেল। তাহলে জানবো আমরা হোয়াট ইজ বডি এন্ড পার্টিকেল। তাহলে বস্তু এবং পার্টিকেল, কণাটা কি? তাহলে বস্তু বলা হয় যে জিনিসটা কিছুটা আয়তন আছে এবং যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। যে জিনিসের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, কিছুটা জায়গা দখল করে, তাকে বলবো আমরা বস্তু, বডি। এবার ওই বডিটা যদি দেখি যে ওই বডিটা কিন্তু অসংখ্য কণা নিয়ে গঠিত। কণা কাকে বলে? কণা হচ্ছে যে যে জিনিসটা শুধুমাত্র ভর আছে কিন্তু কোনো আয়তন নেই, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, সেটাকে বলছি আমরা কণা। এই বস্তুটা অনেকগুলো কণা নিয়ে গঠিত, বস্তুটা অনেকগুলি কণা নিয়ে গঠিত, পার্টিকেলের সাহায্যে গঠিত। যদি আমরা দেখি যে একটা বস্তু অনেকগুলো কণা আছে, এবার বাইরে থেকে তার উপর বল প্রয়োগ করব, করার ফলে যদি এই কণা দুটোর মধ্যে ডিসটেন্স, দূরত্বটা সবসময় কনস্ট্যান্ট থাকে, তাহলে সেই পার্টিকেলটাকে বলবো আমরা দৃঢ় বস্তু। অ্যাকচুয়ালি আমরা এখানে দৃঢ় বস্তুর উপর বলের প্রভাব নিয়ে আলোচনা করব। এরপরে আর দুটো টার্ম আমরা ব্যবহার করে থাকি, সে টার্ম দুটো হচ্ছে স্থিতি আর গতি।
স্থিতি আর গতি কাকে বলে? কোনো বস্তু যদি বা কোনো কণা যদি সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন না করে একই জায়গায় থাকে, তাহলে সেই বস্তুটা বলবো আমরা স্থিতিশীল অবস্থায় আছে। আর যদি সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে যায়, অর্থাৎ আমরা তাকে হয়তো দেখা যাচ্ছে যে সকালবেলা এক জায়গায় দেখলাম, দুপুরবেলা এক জায়গায় দেখছি, বিকেল বেলা এক জায়গায় দেখছি, তাহলে এই সময়ের সাথে সাথে সে স্থান পরিবর্তন করে নিচ্ছে, তাহলে সেটাকে বলবো আমরা গতিশীল বস্তু। এবারে মজার ব্যাপার হচ্ছে যে এই স্থিতিশীল বস্তু আর গতিশীল বস্তুটা কিন্তু একেবারে ফিক্সড কোনো জিনিস নয়। অর্থাৎ যাকে আমার গতিশীল বলে মনে হচ্ছে সেটাকে কোনো না কোনো কিছুর সাপেক্ষে স্থির বলে মনে হতে পারে। ব্যাপারটা কিরকম একটু উদাহরণের সাহায্যে দেখানো যায়। অর্থাৎ ধরো দুটো ট্রেন পাশাপাশি আছে, তোমরা দেখেছো, দুটো ট্রেনের মধ্যে তোমাকে হয়তো তোমার বন্ধু ছাড়তে গেছে, তাহলে তুমি ট্রেনে বসে আছো, বন্ধু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তুমি যে ট্রেনটায় আছো, পাশের ট্রেনটা হঠাৎ চলতে শুরু করেছে বিপরীত দিকে। তোমার কি মনে হবে? তোমার মনে হবে যে আমার ট্রেনটা বিপরীত দিকে চলতে শুরু করেছে। কিন্তু তোমার বন্ধু কি দেখবে? যে না, তোমার ট্রেনটা দাঁড়িয়ে আছে এখনো, পাশের ট্রেনটা কিন্তু চলতে শুরু করেছে। অর্থাৎ এক্ষেত্রে তুমি যদি তোমার ট্রেন চলতে শুরু করেছে ভেবে কি করো? তাকে টাটা করতে শুরু করো, হাত নাড়তে শুরু করো, দেখবে বন্ধু হাত নাড়ছে না। কারণ কি? কারণ হচ্ছে তোমার ট্রেন দাঁড়িয়ে আছে, তোমার মনে হচ্ছে ট্রেনটা চলছে, কিন্তু বন্ধু দেখছে যে পাশের ট্রেনটা চলছে। তাহলে এই যে কে গতিশীল না স্থির বিচার করতে গেলে আমাদের কারো সাহায্য নিতে হয়। যার সাহায্য নিতে হয় তাকেই বলা হয় নির্দেশ তন্ত্র। যার সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতি বিচার করি তাকেই বলা হচ্ছে নির্দেশ তন্ত্র, ফ্রেম অফ রেফারেন্স। এই নির্দেশ তন্ত্রটা আবার কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র, আর একটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। জড়ত্বীয় নির্দেশ তন্ত্র, ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, অর্থাৎ যে নির্দেশ তন্ত্রটা স্থির অবস্থায় আছে অথবা একটা সমবেগে গতিশীল, অর্থাৎ সে বেগটা নিয়ে চলছে, তার ত্বরণ নাই, সেই নির্দেশ তন্ত্রটাকে বলবো আমরা জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। আর যদি কোনো নির্দেশ তন্ত্র দেখা যায় ত্বরিত, অর্থাৎ ত্বরণ নিয়ে সে চলছে, তাহলে সেই নির্দেশ তন্ত্রকে বলবো আমরা অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র। তো আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। তো এই জড়ত্বীয় নির্দেশ তন্ত্র বিভিন্ন রকম ব্যবহার করা হয়ে থাকে। তো সব থেকে দুটো যেটা ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী দেকার্তের নাম অনুসারে একটা নির্দেশ তন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। তোমরা ক্লাস 9-এ লেখচিত্র অঙ্কন করেছো, সেইটা হচ্ছে কার্তেশীয় নির্দেশ তন্ত্র। এই কার্তেশীয় নির্দেশ তন্ত্র আবার তিন রকমের হতে পারে। অর্থাৎ কোন একটা বস্তু ধরো একটা সরল রেখা বরাবর গতিশীল, এইরকম। আর এই নির্দেশ তন্ত্র ব্যবহার করতে গেলে আমরা কোন একটা জায়গাকে, কোন একটা বিন্দুকে অরিজিন, উৎস হিসাবে চুজ করে নিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে এই সরল রেখাটা এটা অরিজিন ও, আর এখানে কতগুলো আমরা লাইন ব্যবহার করি নির্দেশ তন্ত্রকে ব্যবহার করার জন্য, তাই এটাকে বলা হয় অক্ষ। এটা আমরা একটাই মাত্র লাইন ব্যবহার করছি, তাই এটাকে আমরা এক্স অক্ষ বলি। তাহলে এই যে কোন একটা গতিশীল কণার অবস্থান যে কোনো জায়গায় বর্ণনা করতে হয়, এখানে কত দূরে আছে, দেখা যাচ্ছে এটা 10 ফুট দূরে আছে, না 20 ফুট দূরে, না 10 মিটার, না 30 মিটার, বললে আমরা বুঝতে পারবো। তাহলে এইরকম একমাত্রিক গতিকে বিচার করতে গেলে, যেমন ট্রেন লাইনের গতি, কোন একটা ট্রেন হয়তো দেখা যাচ্ছে লালগোলা থেকে শিয়ালদহ অভিমুখে যাচ্ছে, বললো যে লালগোলা থেকে 30 কিলোমিটার দূরে এখন ট্রেনটা আছে। তাহলে 30 কিলোমিটার দূর কতটা? হয়তো লালগোলা থেকে 30 কিলোমিটার দূর হচ্ছে লালবাগ স্টেশন, মুর্শিদাবাদ স্টেশন। তাহলে আমরা বলতে পারবো ট্রেনটা এখন মুর্শিদাবাদ স্টেশনে আছে। অর্থাৎ একটা মাত্র আমরা স্থানাঙ্ক, একটা মাত্র আমরা মান ব্যবহার করছি, তাহলে সেটা হচ্ছে আমার একমাত্রিক নির্দেশ তন্ত্র। অর্থাৎ একটাই মাত্র আমাকে স্থানাঙ্কের ব্যবহার করতে হচ্ছে। কোন একটা গতিশীল বস্তু এটা তলের উপর,
একটা সমতলের উপর গতিশীল হয়, যেমন এই বোর্ডের তলটা বা মেঝের তল, তাহলে সেক্ষেত্রে আমাকে ওই বস্তুর অবস্থান জানার জন্য আমাকে দুটো অক্ষ ব্যবহার করতে হবে, যে দুটো অক্ষ একটা বিন্দু থেকে নির্গত হবে। তাহলে এইরকম একটা অক্ষ OX আর একটা OY। তাহলে এই বিন্দুটা ধরো যাবো, যেতে গেলে তোমরা ক্লাস 9-এ যেরকম করেছিলে, এখান দিয়ে কি করতে, এভাবে গুনে গুনে এই পর্যন্ত যেতে, দিয়ে এই বিন্দুটা কোথায় আছে আবার এইভাবে লম্ব হবে একটা অক্ষ বরাবর গুনে গুনে এখানে পৌঁছাবে। অর্থাৎ এই পি বিন্দুটা যদি x, y, অর্থাৎ এইদিকে যদি আমরা x গুনি, এইদিকে y গুনি, তাহলে এই বিন্দুটার অবস্থানকে আমরা x, y বিন্দু দ্বারা প্রকাশ করি, এটাকে পি বিন্দুর স্থানাঙ্ক বলা হচ্ছে। তাহলে এখানে আমরা দুটো অক্ষ ব্যবহার করছি। এবার তাহলে এই যে দূরত্বটা কত দূরে আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা যদি ওপি বলি সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এইভাবে আমরা এই বিন্দুটার দূরত্বটা পেয়ে যাব। এবার একই রকম ভাবে কোন সমতলে কোন বস্তুর অবস্থান জানার জন্য আর একটা নির্দেশ তন্ত্র ব্যবহার করা হয়, সেটাকে পোলার নির্দেশ তন্ত্র বলে। কিরকম পোলার নির্দেশ তন্ত্রটা? অর্থাৎ এই বিন্দুটায় আমরা যাব, ওই একই বিন্দু, যদি আমরা বলি যে এইরকম গুণে এইরকম না গিয়ে আমরা বলি সরাসরি যে একটা দূরত্ব আর দূরত্বে আছে, সেটা x অক্ষের সঙ্গে থিটা কোণে আছে, তাহলে থিটা কোণ করে আর দূরত্বে একটা বিন্দু, তাহলে নির্দিষ্ট ওই বিন্দুতে আমরা পৌঁছে যাব। অর্থাৎ তখন স্থানাঙ্কটা r, থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটাই হচ্ছে আমার পোলার নির্দেশ তন্ত্র। অর্থাৎ দ্বিমাত্রিক তলে কোন বস্তুর অবস্থান জানার জন্য আমরা যেমন এই কার্তেশীয় নির্দেশ তন্ত্রের 2 ডাইমেনশনাল আমরা ফ্রেম অফ রেফারেন্স ব্যবহার করতে পারি, সেরকমই পোলার অর্থাৎ পোলার ফ্রেম অফ রেফারেন্সও ব্যবহার করতে পারি। নেক্সট আমরা এবার ত্রিমাত্রিক এবারে ত্রিমাত্রিক কোন স্থানে অর্থাৎ শূন্যে কোন বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য আমরা দুই ধরনের নির্দেশ তন্ত্র ব্যবহার করি। একটা ত্রিমাত্রিক কার্তেশীয় নির্দেশ তন্ত্র আর একটা হচ্ছে গোলীয় নির্দেশ তন্ত্র। দেখো প্রথম ছবিটা এঁকেছি আমরা ত্রিমাত্রিক কার্তেশীয় নির্দেশ তন্ত্র ব্যবহারের জন্য। সেই ছবিটার ক্ষেত্রে দেখো আমরা একটা বিন্দু নিয়েছি পি, সেই মূল বিন্দু ও থেকে পি বিন্দুতে যাব কি করে, ও থেকে এক্স অক্ষ বরাবর আমরা গুনবো, তারপরে ওয়াই অক্ষের সমান্তরালে গুনবো, গুনে আমরা ওখান থেকে আমরা গুনে পি বিন্দুতে পৌঁছাবো লম্ব হবে। অর্থাৎ আমাদের তিনটে এক্স, ওয়াই, জেড তিনটে বিন্দু দিয়ে আমরা পি বিন্দুতে পৌঁছাতে পারছি। তাহলে চিত্র অনুযায়ী ও থেকে পি ড্যাশ বিন্দুর দূরত্ব হচ্ছে সমকোণী ত্রিভুজের নিয়ম অনুযায়ী √x² + y²। একইভাবে ও থেকে পি এর দূরত্ব হচ্ছে √ আবার x² + y² + z², অর্থাৎ √x² + y² + z²। একই রকম ভাবে গোলীয় নির্দেশতন্ত্রে অর্থাৎ স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্সে আমরা একটা দূরত্ব আর দুটো কোণের সাহায্যে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। দেখো ও থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে r, আর জেড অক্ষের সঙ্গে কোণ হচ্ছে থিটা, এবং ও বিন্দু থেকে পি ড্যাশ বিন্দুর সঙ্গে যে সরলরেখা তার সঙ্গে এক্স অক্ষের যে কোণ সেটা ফাই, অর্থাৎ r, থিটা, ফাই এর সাহায্যে আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে পারি। এখানে তিনটে অক্ষের নামকরণের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যেটা মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে যে নামকরণগুলো সব অ্যান্টি ক্লকওয়াইজ করা হয়। এক্স এর সঙ্গে ওয়াই এ অ্যান্টি ক্লকওয়াইজ, ওয়াই এর সঙ্গে জেড এ অ্যান্টি ক্লকওয়াইজ, জেড এর সঙ্গে এক্স এ অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে নামকরণগুলো করা হয়। এবারে এই গতিশীল বস্তুর গতিটা বিভিন্ন রকমের হতে পারে, মেইনলি দু রকমের হয়, একটা হচ্ছে চলন গতি, একটা হচ্ছে ঘূর্ণন গতি। চলন গতি কাকে বলছে? যখন কোনো গতিশীল কণা একটা সরল রেখা বরাবর অর্থাৎ রেখা বরাবর যখন গতিশীল হয়, অর্থাৎ একটা স্থান থেকে আর একটা স্থানে যখন চলে যায়, সে সরল রেখা বরাবর হতে পারে বা বক্ররেখা বরাবর হতে পারে, তখন সেটাকে বলছি আমরা চলন গতি। আর যদি কোনো একটা কণা কোন একটা বিন্দুর সাপেক্ষে তার চারপাশে ঘুরপাক খায় বা কোন একটা অক্ষ সাপেক্ষে তার চারপাশে ঘুরপাক খায়, তখন সেটাকে বলবো আমরা বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি। যেমন একটা বাস চলছে, ট্রেন চলছে, তাহলে এইগুলো হচ্ছে কি সরলরেখিক গতির উদাহরণ। একটা পাখি উড়ে যাচ্ছে, সরলরেখিক গতির উদাহরণ। কিন্তু যখন আমরা দেখব যে একটা ফ্যান একটা অক্ষ সাপেক্ষে তার চারপাশে ঘুরছে, তাহলে এই যে গতিটা, একটা চাকা তার অক্ষ সাপেক্ষে চারপাশে ঘুরছে, সূর্যের চারিদিকে পৃথিবীর যে ঘূর্ণন, তাহলে এই যে গতিগুলো, এইগুলো হচ্ছে বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি। বা আমরা যদি দেখা যায় একটা লাটিমকে ঘুরিয়ে দিয়েছি, লাটিম, তাহলে সেটা হচ্ছে বৃত্তীয় গতির উদাহরণ।
বা ঘূর্ণন গতির উদাহরণ। এবার যদি দেখা যায় কোনো একটা গতিশীল কণার মধ্যে এই দুটোই থাকে, অর্থাৎ সে কোনো অক্ষ সাপেক্ষে ঘুরছে, তার সাথে সাথে একটা পথ অতিক্রম করছে, তাহলে সেই গতিটাকে বলবো আমরা মিশ্র গতি। যেমন উদাহরণ হচ্ছে যে কোনো চাকা, যে কোনো গাড়ির চাকা, অর্থাৎ চাকাগুলো দেখবে অক্ষ সাপেক্ষে তার চারপাশে ঘুরছে, ঘুরতে ঘুরতে সে কি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, অর্থাৎ ঘূর্ণন গতির সাথে সাথে সে চলন গতিও সম্পন্ন করছে। তাই এগুলোকে বলবো আমরা মিশ্র গতি। তাহলে এবারে এই গতিটা, কোন গতিশীল বস্তুর গতিটাকে বর্ণনা করতে গেলে আমরা কতগুলো রাশি সম্পর্কে জানতে হয়। প্রথমেই যে রাশিটা সম্পর্কে জানতে হয় সেটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে কাকে বলে সরণ বা ডিসপ্লেসমেন্ট? যদি দেখা যায় সরণ কথাটা এসছে কি থেকে, সরে যাওয়া থেকে। কে সরে যাবে? কোনো গতিশীল বস্তু। তাহলে এই যে সরে গেল, সে কতটা সরল, যে রাশির সাহায্যে পরিমাপ করছি সেটা হচ্ছে সরণ। সরণটা পরিমাপ করা হয় সবসময় যে কোনো একটা বস্তু যেখান থেকে যাত্রা শুরু করেছে আর যেখানে শেষ করেছে, অর্থাৎ শেষ বিন্দু আর শুরুর বিন্দু দুটোকে যদি আমরা একটা সরল রেখা দ্বারা যোগ করি, যে দূরত্বটা হবে সরলরেখিক দূরত্ব, সেটাই হচ্ছে ওই কণাটির সরণের পরিমাপ। অর্থাৎ সরণ বলতে ধরো একটা কণা এখান থেকে এখানে গেল, তাহলে এটা হচ্ছে তার শুরুর বিন্দু, এটা শেষ বিন্দু, দুটোকে যোগ করব, যোগ করলে যে দূরত্ব সরল রেখা পাওয়া যাবে সেটাই হচ্ছে সরণ। আর সরণটা একটা দিক, অর্থাৎ নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, কোন গতিশীল বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকেই সরণ বলে। অর্থাৎ নির্দিষ্ট দিকের কথা বলা হচ্ছে, দিকটা এখানে হবে এই যে শুরুর বিন্দু থেকে শেষের বিন্দু থেকে দিকে, অর্থাৎ সরণ হবে সমান সমান এ বি, আমরা তীর চিহ্ন দিব, অর্থাৎ তার দিকটা, তার সরণ একটা ভেক্টর রাশি, অর্থাৎ মান হচ্ছে এ বির মানের সঙ্গে সমান, এবি রেখাটা যাবে, দিকটা হবে এ থেকে বি এর দিকে। এবার প্রশ্ন হচ্ছে কেউ যদি এরকম আঁকা বাঁকা পথে গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রেও আমরা এই বিন্দু আর এই বিন্দু যোগ করব, যোগ করলে যেটা পাবো সরল রেখাটা, সেটাই হচ্ছে তার সরণের কি পরিমাপ। এবার যদি প্রশ্ন হয় যে এইরকম হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা বস্তু 3 মিটার পূর্ব দিকে গেল, যাওয়ার পরে 4 মিটার উত্তর দিকে গেল, তাহলে তার সরণের পরিমাপ কত? তাহলে তার শুরুর বিন্দু হচ্ছে এটা আর শেষ বিন্দু হচ্ছে এটা, তখন আর শুরু আর শেষ যোগ করব আমরা, যোগ করলে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা অতিভুজ, তাহলে রুট ওভার 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার, তাহলে ইকুয়ালস টু 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, 16 আর 9 25, 25 এর রুট হয় 5, তাহলে 5 মিটার। তাহলে তার সরণ হয়ে গেল 5 মিটার। এবার সরণ হচ্ছে কি ভেক্টর রাশি, তাহলে শুধু তো মান বললে হবে না, দিকটা বলতে হবে। তাহলে দিকটা কি হবে? দিক নির্ণয় করার জন্য আমরা কিন্তু কোণ পরিমাপ করি, অর্থাৎ এই যে কোণটা এবি সরলরেখার সঙ্গে যে কোণ, অর্থাৎ আমরা বলবো যে কণাটির সরণ হচ্ছে 5 মিটার, সেটা পূর্ব দিকের সঙ্গে থিটা কোণে উত্তর দিকে, পূর্ব দিকের সঙ্গে থিটা কোণ করে উত্তর দিকে 5 মিটার তার সরণ। তাহলে এই গেল আমার সরণের পরিমাপ। এবার যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, যেখানে একটা 7 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ আছে, সেই বৃত্তাকার পথে কোন একটা কণা বা কেউ বস্তু এ বিন্দু থেকে শুরু করে সে একদম ঠিক বিপরীত প্রান্তে সি বিন্দুতে পৌঁছায়, তার মানে সে গোটা বৃত্ত পথটার অর্ধেকটা অতিক্রম করে, তাহলে তার সরণ কি হবে? সরণ বের করবো কি করে? তার এই শুরুর বিন্দু আর শেষ বিন্দু যোগ করব, তাহলে শুরু আর শেষ যোগ করলে এটা বৃত্তের কি হবে? ব্যাস হবে। তাহলে অতএব তার সরণ হবে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7, তাহলে ব্যাস হবে 2r, 2 গুণিত 7 সমান সমান 14 মিটার। তাহলে তার সরণের পরিমাণ হবে 14 মিটার। তাহলে এইভাবে সরণটা বের করতে পারবো আমরা। দিকটা কোন দিকে হবে? এ থেকে সি এর দিকে। এবার প্রশ্ন হচ্ছে যদি কেউ পূর্ণ এক পাক খেয়ে যায়, গোটা পাকটা খেয়ে ফেলে, তাহলে তার শুরুর বিন্দু আর শেষের বিন্দু একটাই বিন্দু হয়ে যাবে, তাহলে একটাই বিন্দু হয়ে গেলে তার সরণ হয়ে যাবে 0। অর্থাৎ কেউ যদি বৃত্তাকার পথে পূর্ণ 1 পাক খায়, 2 পাক খায়, 3 পাক খায়, 5 পাক খায়,
তাহলে তার সরণটা হয়ে যাবে 0। এবার আমার প্রশ্ন হচ্ছে সরণটা যা হচ্ছে তাকে তো বেশি পথ অতিক্রম করতে হবে। এখানে দেখো 3 মিটার আর 4 মিটার, সে কতটা পথ অতিক্রম করেছে? 7 মিটার। তাহলে গতিশীল বস্তু যতটা পথ অতিক্রম করে সেটাকে আমরা বলি অতিক্রান্ত দূরত্ব। তাহলে এক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3 + 4 = 7 মিটার, এই যে উদাহরণটার ক্ষেত্রে, কিন্তু সরণ হচ্ছে 5। এক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব কত? এই গোটা বৃত্তটার অর্ধ পরিধি। তাহলে গোটা বৃত্তের অর্ধ পরিধি আমরা কত জানি? পাই r, 22 এর 7 × 7, 7 7 কেটে গেল, = 22 মিটার। গোটা বৃত্ত হলে কত হতো? 2 × 22, তাহলে 2 × 22 গোটা বৃত্ত হলে তাহলে 44 মিটার। কিন্তু সরণ ছিল কত সেখানে? 0। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সবসময় দেখো সরণের মানটা এখানে ছিল 5, কিন্তু অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 7 এই উদাহরণের জন্য। এই অর্ধেক উদাহরণের জন্য তার অতিক্রান্ত দূরত্ব ছিল 22, কিন্তু সরণ হচ্ছে কত? 14। আর অতিক্রান্ত দূরত্ব আর সরণ দুটোই কিন্তু একক একই, অর্থাৎ দূরত্বকে প্রকাশ করছে, অন্য কিছু নাই। দুটোই দৈর্ঘ্য পরিমাপ করছে দূরত্ব, তাই এককটা একই। সিজিএসএ এসআই সবই একই। পার্থক্য কি? সরণটা হচ্ছে একটা নির্দিষ্ট দিকে দূরত্ব অতিক্রম করছে আর এর কোনো দিক নাই, অর্থাৎ এর হচ্ছে স্কেলার আর হচ্ছে ভেক্টর। আর কি দেখলাম আমরা? দেখলাম যে অতিক্রান্ত দূরত্বের মানটা সবসময় বেশি হবে, সরণের মানটা সবসময় কম হবে। আর কি? অতিক্রান্ত দূরত্বের মান কখনোই 0 হতে পারে না কোনো গতিশীল বস্তু, কিন্তু সরণের মানটা 0 হতে পারে যদি স্যার শেষ বিন্দু আর প্রথম বিন্দু একটাই বিন্দুতে পরিণত হয়। তাহলে এইভাবে তার অতিক্রান্ত দূরত্ব 0 হবে না, কিন্তু সরণ 0 হবে। এবার প্রশ্ন করতে পারে যে সরণের মান কি অতিক্রান্ত দূরত্বের সমান হতে পারে? উত্তর হবে পারে। কখন পারে? যদি কেউ ধরো এইরকম পথে পথ অতিক্রম করেছে, এটা হয়তো দেখা যাচ্ছে যে 6 মিটার, তাহলে তার সরণ কত? 6 মিটার। অতিক্রান্ত দূরত্ব কত? 6 মিটার। অর্থাৎ কেউ যদি সরল রৈখিক পথে পথ অতিক্রম করে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব আর সরণের মানটা কিন্তু একই হবে। বুঝতে পারা গেছে? ক্লিয়ার? তাহলে এক কথায় আমরা সরণের সঙ্গে অতিক্রান্ত দূরত্ব যদি সম্পর্ক বলতে চাই যে সরণ লেসার ইকুয়ালস অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান অথবা ছোট। বেশিরভাগ ক্ষেত্রে ছোট হয়, শুধুমাত্র সমান হতে পারে। তাই আমরা যদি বলি সরণের সর্বাধিক মান কত হতে পারে? অতিক্রান্ত দূরত্বের সমান। এবারে আমরা কোন একটা গতিশীল বস্তু, হয়তো একজন মোটরসাইকেল চালিয়ে আমাদের পাশ দিয়ে হুস করে বেরিয়ে চলে গেল, আমরা কি বলি? বাবা কি জোরে মোটরসাইকেল চালাচ্ছে। তাহলে এই যে কোন একটা গতিশীল বস্তু কতটা জোরে যাচ্ছে, অর্থাৎ তার সময়ের সাথে সাথে তার যে দূরত্বটা কত অতিক্রম করছে, সময়ের সাথে সাথে তার সরণ বা অতিক্রান্ত দূরত্ব কিরকম ভাবে পরিবর্তন হচ্ছে, সেটা যে রাশি দুটোর সাহায্যে আমরা জানি, সেটা হচ্ছে দ্রুতি স্পিড এবং গতিবেগ ভেলোসিটি। তাহলে চলো আমরা দেখে নিই দ্রুতি এবং গতিবেগ কাকে বলে এবং কিভাবে নির্ণয় করা হয়। তার একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হচ্ছে দ্রুতি। তাহলে এই দ্রুতিটা এবার আমরা একক সময় এককের পাশে যেটা থাকে সেটা সবসময় হর হিসেবে আসে, আর যেটা তার পরে থাকে সেটা লব হিসেবে আসে। অর্থাৎ দ্রুতি সমান সমান হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখানে দিকের কোনো ব্যাপার নেই, অর্থাৎ দ্রুতিটা হচ্ছে কি স্কেলার রাশি। তাহলে দ্রুতি পরিমাপ করতে গেলে আমাকে দেখতে হবে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে, তবে আমরা কি পাবো? দ্রুতিটা পেয়ে যাব। তাহলে এবার যদি কেউ সরলরৈখিক পথে বা নির্দিষ্ট দিকের পথ অতিক্রম করে তখন একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হচ্ছে বেগ। অর্থাৎ বেগ কাকে বলছে? একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। তাহলে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয়? সরণ বলা হয়। তাহলে বেগ সমান সমান হচ্ছে সরণ বাই সময়, অর্থাৎ এটা স্পিড আর এটা হচ্ছে ভেলোসিটি। অর্থাৎ এই দুটোর মধ্যে কিন্তু সামান্য পার্থক্য কি? এটা নির্দিষ্ট দিকে, অর্থাৎ এটা একটা ভেক্টর রাশি আর এটা হচ্ছে স্কেলার রাশি।
অর্থাৎ এখানে আমাকে সরণ মাপতে হবে, দিয়ে তাকে সময় দিয়ে ভাগ করতে হবে, তবে আমরা বেগ পাবো। আর এখানে অতিক্রান্ত দূরত্ব মাপতে হবে, তাকে সময় দিয়ে ভাগ করব, তাহলে আমরা তার বেগটা পেয়ে যাব। একক কিন্তু একই হবে দুটো। দেখো এটার উপরে কি দূরত্ব, ডিসটেন্স একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, সরণটা একটা ডিসটেন্স দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। যেহেতু অতিক্রান্ত দূরত্ব সরণের একক একই, তাই এদেরও একক কিন্তু একই হবে। কি হবে, সিজিএস একক যদি বলি সরণের একক, তাহলে সিজিএস এদের একক হবে সেমি পার সেকেন্ড, এসআই হবে মিটার পার সেকেন্ড, কিন্তু দুজনের এককটাই কি হবে, একই হবে। তাহলে এবারে আমরা দেখব যে এই যে এককটা একই হচ্ছে, কিন্তু এই ভেক্টর হচ্ছে স্কেলার। একটা উদাহরণ দেখো, যে একটা কণা 14 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে ঠিক বিপরীত বিন্দু বিতে পৌঁছে বা অর্ধ বৃত্তাকার পথটা অতিক্রম করে। তাহলে এক্ষেত্রে তার সরণ কত হবে, দ্রুতি কত হবে, আর বেগ কত হবে, এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে। অর্থাৎ সে গোটা বৃত্তের পরিধির অর্ধেক অতিক্রম করে, তাহলে এক্ষেত্রে তার দ্রুতি এবং বেগ কত হবে। তাহলে আমরা এখানে দেখে নেব যে তার সরণ কত। সরণ সমান সমান সে 2 সেকেন্ডে এসছে এখান থেকে এখানে। সরণ সমান সমান কি বৃত্তের ব্যাস, তাহলে 2 গুণিত 14, তার মানে মিটার হয়, তাহলে 28 মিটার। এটা হচ্ছে তার সরণ। আর অতিক্রান্ত দূরত্ব পায় আর, তার মানে 22 এর 7 গুণিত আর এর মান হচ্ছে 14, তাহলে 22 গুণিত 44 মিটার। তাহলে এই গেল সরণ আর অতিক্রান্ত দূরত্ব। তাহলে তার গতিবেগ কত, সরণ বাই সময় 28 বাই সময় হচ্ছে 2 সেকেন্ড, তার মানে 14 মিটার পার সেকেন্ড। আর বেগ কত, দ্রুতি কত, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তার মানে 22 মিটার পার সেকেন্ড। যদি সে গোটা পথ অতিক্রম করতো তখন তার সরণ শূন্য হয়ে যেত, তাহলে বেগ শূন্য হতো, কিন্তু অতিক্রান্ত দূরত্বের মান। এইভাবে আমরা তার অতিক্রান্ত দূরত্ব থেকে বা গতিবেগ বা দ্রুতির মানটা নির্ণয় করতে পারি। এবার যদি দেখা যায় যে কোনো গতিশীল বস্তু বেগটা ক্রমশ বাড়ছে বা কমছে, পরিবর্তন হচ্ছে, হয়তো বেড়ে যেতেও পারে, কমে যেতেও পারে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে ওই বস্তুটা কিভাবে তার বেগটা বাড়ছে বা কিভাবে তার বেগটা কমছে। তাহলে এই যে সময়ের সাপেক্ষে এখানে কিভাবে বাড়ছে বা কমছে, সময়ের সাপেক্ষে কি হারে বাড়ছে বা কমছে, সেটা যে রাশির সাহায্যে নির্ণয় করা যায়, সেটা হচ্ছে ত্বরণ অ্যাক্সিলারেশন বা মন্দন রিটার্ডেশন। তাহলে ত্বরণ কাকে বলছে, যে কোনো বস্তু যখন বেগ বৃদ্ধি নিয়ে চলছে, ক্রমবর্ধমান বেগ নিয়ে চলছে, অর্থাৎ বেগটা ক্রমশ বাড়ছে, তখন তার বেগ বৃদ্ধির হার, একক সময়ে যে বেগের বৃদ্ধি হচ্ছে, একক সময়ে বেগের যে বৃদ্ধি, সেটাকে বলছি আমরা ত্বরণ। তাহলে ত্বরণ কাকে বলছে, অ্যাক্সিলারেশন, বেগের বৃদ্ধি বাই সময়। অর্থাৎ শুরুতে তার বেগ, শেষের বেগ থেকে শুরুর বেগটা বাদ দেব, যে বৃদ্ধি কতটা, কত সময় হলো, ভাগ করলে আমরা তার ত্বরণটা পেয়ে যাব। যদি এবার বেগ হ্রাস পায়, তাহলে প্রথমটা থেকে শেষেরটা বাদ দেব, দিয়ে সময় দিয়ে ভাগ করবো, তখন সেটা পাবো মন্দন। তাহলে বেগের হ্রাস বাই সময়। অর্থাৎ কেউ যদি ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে, তাহলে তার বেগ হ্রাসের হারকে বলা হচ্ছে কি, বা একক সময়ে যে বেগের হ্রাস হয় তাকে বলা হচ্ছে মন্দন। তার এই নিচে সময় যদি থাকে, তার হারকে প্রকাশ করে, এটা মনে রাখবে, যারই নিচে সময় আছে হারকে প্রকাশ করবে। অর্থাৎ এটা বেগ বৃদ্ধির হারকেই বলা হয় ত্বরণ, এটা বেগের হ্রাসের হারকেই বলা হয় মন্দন। একইভাবে আমরা বেগ ইকুয়ালস টু কি দেখেছিলাম, সরণ বাই সময়। তার মানে সরণের হারকে বলা হচ্ছে বেগ। এর একক কি দেখেছিলাম আমরা, সিজিএস এ সরণের একক সেমি, সময়ের একক সেকেন্ড। এসআই এ সরণের একক হচ্ছে মিটার, এসআই সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এখানে আমরা যদি একক বসাই, তাহলে এখানে সিজিএস এ কি হবে, বেগের একক বাই সময়। তাহলে বেগের একক সেমি পার সেকেন্ড বাই নিচে আর একটা সেকেন্ড।
অর্থাৎ এখানে সেকেন্ড কথাটা কবার আসছে, দুবার। একবার হচ্ছে বেগ বোঝানোর জন্য, যদি কোশ্চেন বলে যে ত্বরণের একক লেখার সময় সেকেন্ড কথাটি দুবার আসে কেন, তাহলে উত্তর হবে একবার বেগ বোঝানোর জন্য সেকেন্ড আসছে, আর একবার বেগের পরিবর্তনের হার বোঝানোর জন্য আসছে, অর্থাৎ মোট দুবার। অর্থাৎ তাই ত্বরণের একক বা মন্দনের একক লেখার সময় সেকেন্ড কথাটা দুবার আসে। তাহলে এটা হয়ে যাচ্ছে সেমি পার সেকেন্ড স্কয়ার। কিভাবে এই সাইডটা হয়ে যাবে কত, মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ডের স্কয়ার। তাহলে এই গেল আমাদের ত্বরণ বা মন্দন। তাহলে মন্দনে বেগটা হ্রাস পাচ্ছে, তাই আমরা বলবো যে সেটা এক ধরনের মাইনাস ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। অর্থাৎ এই মন্দনটাকে তাই ঋণাত্মক ত্বরণ বলা হয়। এবার অভিকর্ষের টানে কোনো বস্তু যখন উপর থেকে নিচে পড়ে বিনা বাধায়, তখন তার বেগ বৃদ্ধির যে হার, বেগটা ক্রমশ বাড়তে থাকে, তাহলে বেগ বৃদ্ধির যে হার সেটাকে বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। যখন কোনো বস্তু নিচ থেকে উপরে যাবে তখন বেগটা আস্তে আস্তে কমবে অভিকর্ষের টানে, তাহলে এই যে বেগ হ্রাসের হার তখন আমরা অভিকর্ষ মন্দন। এই অভিকর্ষ ত্বরণকে, অভিকর্ষজ ত্বরণকে জি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, জি, স্মল জি। এই জি এর মানটা সিজি এসে হয় 980 সেমি পার সেকেন্ড স্কয়ার। এসআই এর মানটা হয়ে যাবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি আমরা এফপিএস এ করি, এফপিএস এ করলে এটাই হয়ে যাবে 32 ফুট পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই মানগুলো আমাদের অভিকর্ষ ত্বরণের মান কিন্তু দেওয়া থাকবে না অঙ্ক করার সময়, এগুলো আমাদের জানা থাকতে হবে, জেনে আমাদেরকে বসাতে হবে। এবার আমরা পরের ক্লাসে এইগুলো, অর্থাৎ যদি সমানভাবে না চলে, বেগটা অর্থাৎ সময়ের সাথে সাথে সমান হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি ত্বরণটা সময়ের সাপেক্ষে সমান হচ্ছে না তখন কি হবে, সেইগুলো নিয়ে আমরা পরের ক্লাসে